আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসির কেমিস্ট্রির এসএসসি ব্যাচ 2026-এর যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে কেমিস্ট্রি পেপারটা নিয়ে। এবং কেমিস্ট্রির হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ের আজকের লেকচারটি হচ্ছে দ্বিতীয় লেকচার। সো আমরা যদি পেজে যাই, যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো, রেজিস্ট্রেশন করলে তোমরা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের নিজের পেজে যেতে পারেন। যারা এসএসসির স্টুডেন্ট রয়েছেন বা অভিভাবক রয়েছেন তারা এই পেজে আসার পরে এখান থেকে এখান থেকে আমরা যদি এই যে স্টার্ট ক্লাস নাও, এটা সবার জন্য ফ্রি ক্লাস, সেই জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্টার্ট ক্লাস নাও যে দেন হচ্ছে এখান থেকে পড়াটা শুরু করতে হবে। এখন এই পেজে আসার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এসএসসি কেমিস্ট্রি এখানে চলে যেতে পারি। এখানে চলে গেলে আমরা কেমিস্ট্রির বিষয়গুলো পাবো, অথবা এখানে 2026 লেখা থাকবে, আহ, সেখান থেকে যেতে পারি। যেমন আমরা এখান থেকে যেটা করতে পারি সেটি হলো আহ, এখানে যে হোম পেজের আন্ডারে যে আমরা হচ্ছে এইখান থেকেও আমাদের পেজে যেতে পারবো। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আসবে, আসার পরে এই যে ক্লিক নাও, এইখানে ক্লিক করব। দেন এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এই যে ক্লাস 9 এবং 10 এখানে ক্লিক করব। 9 এবং 10 যে কোনো একটাতে ক্লিক করলে হবে। দেন এখানে এসে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে কেমিস্ট্রি ক্লাসের আন্ডারে আমরা 26 নামে একটা অপশন পাবো। সেই 26 অপশন থেকে আমরা হচ্ছে যে কোর্সগুলো করতে পারবো। তো আশা করছি বোঝা গেছে। আমরা যদি এখান থেকে যেতে পারি, এই যে এসএসসি 26, এখান থেকে এই যে এসএসসি 26-এ ক্লিক করলেও কিন্তু আমরা এখান থেকে সবগুলো কন্টেন্ট পেয়ে যাব। তো আমরা যেই সাবজেক্টটি স্টাডি করব সেই সাবজেক্টের উপরে ক্লিক করব। যেমন কেমিস্ট্রি রসায়ন ক্লাস, এখানে ক্লিক করলে কেমিস্ট্রির ক্লাসগুলো পাওয়া যাবে। এখানে হচ্ছে সিলেবাস, যে ন্যাশনাল কারিকুলাম বোর্ড থেকে যে সিলেবাসগুলো দেওয়া হচ্ছে সেটি পাওয়া যাবে। আর বই ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমরা যদি বুকে ক্লিক করি তাহলে এই যে ডাউনলোড বুক, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে ডাউনলোডের অপশনটা চলে আসবে। নবম দশম শ্রেণী এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর সবগুলো বই এখানে চলে আসবে। সো এখান থেকে বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন যে কোনো বই ডাউনলোড করা যাবে। সো বই ডাউনলোড করে শিখে গেলাম। এরপরে আমরা চলে যাচ্ছি হলো আমাদের মূল আলোচনায়, 2026-এর যে আলোচনা সেটি। তো 2026-এ এসএসসি যারা দিবে তাদের জন্য এটি বেসিক্যালি। আমরা হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আসবো, কিন্তু আমাদের আম, একজন স্টুডেন্ট সবগুলো পেপারে যে ফ্রি রেজিস্ট্রেশন সেটি সুযোগ হয়তো পাবে না, কারণ হচ্ছে এটা মানে কোডিং করে সিস্টেম করে দেওয়া হয়েছে। সবাই যেন একজন স্টুডেন্টের পক্ষে সবগুলো ক্লাসে ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে একটি অপশন রয়েছে, ডোনেট অপশন। চাইলে কেউ আমাদের এখানে, যেহেতু এটি ফ্রি ক্লাস, সেহেতু কেউ চাইলে এই সাপোর্টটাকে বাংলাদেশের সবগুলো আনাচে কানাচে সবগুলো স্টুডেন্টের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে কস্টিং হয় সেই কস্টিং স্টুডেন্টরা শেয়ারিং করতে পারে, অভিভাবকরা শেয়ারিং করতে পারে। সেই ক্ষেত্রে জন্য আমাদের ডোনেট অপশন রয়েছে। ডোনেট অপশন থেকে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এইখান থেকে এই সবগুলো সাবজেক্টই কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে যে এই সাবজেক্টগুলো এখানে যে কেউ ঢুকতে পারে, এটা নর্মালি এভাবে করা আছে, কিন্তু এটি ইন ফিউচারে এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে। সো যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছেন তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন, এবং ক্লাসগুলো ফ্রি, শুধু আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন রেজিস্ট্রেশনটা করে নিতে হলে কি কি লাগবে? আপনার ফোন নম্বর, আপনার নাম এবং কোন সাবজেক্ট পড়বেন সেটি, এবং হচ্ছে যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস। এই কয়টা জিনিস হলেই কিন্তু আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে, রেজিস্ট্রেশন করতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদের এই যে ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে যে এইখানে দেখেন, এই যে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল করতে পারেন, ফোন আছে ফোনের মধ্যে মেসেজ করতে পারেন, এই যে ফেসবুক আছে ফেসবুকে আমাদেরকে নক করতে পারেন, টেলিগ্রাম আছে টেলিগ্রাম নক করতে পারেন, লিঙ্কডইন আছে লিঙ্কডইন নক করতে পারেন। যে কোনো একটা মিডিয়া দিয়ে আমার কাছে পৌঁছালেই হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা দেখলাম। আর এই যে পেজগুলো তো সবাই পড়তে পারে, ফ্রি পেজ, তাই না? তো এই পেজগুলোতে যেগুলো সবগুলো কন্টেন্ট তো ফ্রি থাকবে না, এখানে কিছু কিছু কন্টেন্ট দেওয়া থাকবে। সো তখন
স্টুডেন্টকে কি করতে হবে, লগ ইন করতে হবে, স্টুডেন্ট লগ ইন, এই যে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক ক্লিক করলে কি হবে, ক্লিক করলে স্টুডেন্ট লগ ইনের একটা পেজ আসবে, যেই পেজে থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে মানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। তো আশা করছি বুঝে গেছে। এখন হচ্ছে যে আমরা আজকের যে আলোচনাটা সেখান থেকে আমরা শুরু করব। সো আজকের আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ হচ্ছে যে আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব সেটি হলো, আমরা যেহেতু ইতে ছিলাম, দুইয়ের আলোচনায় ছিলাম, তো আমরা প্রথমে এই যে এসএসসির 2026 সংক্ষিপ্ত সিলেবাস যেটি, সেটি নিয়ে একটু কথা বলি। বিষয়টা হচ্ছে যে সিলেবাসটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওইখান থেকে আমরা বইটা দেখলে বইয়ের মধ্যে যা আছে সেটি মূলত সিলেবাস, বেসিক্যালি তেমন কোনো পরিবর্তন হয় নাই। যেটি আমাদের 2026-এ পুরোটাই পড়তে হবে, গুজবে কান না দিয়ে যে বইটা পাবলিশড হয়েছে সে বইটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আর এই ভালো করে পড়ার জন্য আমাদের এই ওয়েবসাইট থেকে ডিটেলস সাপোর্টটা পাওয়া যাবে। আমরা এসএসসির সবগুলো পেপারের ফুল সাপোর্টটা দিব। আপনারা এখান থেকে সবগুলো পেপার কন্টিনিউ করতে পারবেন, কোনো কোচিং সেন্টার, কোনো প্রাইভেট টিউটর বা কোনো কিছুই দরকার হবে না, যদি আপনি নিয়মিত ক্লাস করেন, নিয়মিত ভিডিও ইনস্ট্রাকশন অনুসরণ করেন। কোনো পেপার পড়তে বা বুঝতে যে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে সেটি সলভ করে নেওয়ার ব্যবস্থা রয়েছে। এরপরে আমরা আসি হচ্ছে যে আহ, এই সিলেবাসের অধীনে আমরা যে বইগুলো রয়েছে, আমাদের যে ভিডিও কন্টেন্ট, সেগুলোর আমরা ভিডিও বুক প্রকাশ করেছি। সো যে কোনো স্টুডেন্ট একটা ভিডিও বুক পারচেস করে নিতে পারেন। ভিডিও বুক পারচেস করে নিয়ে ওইখানে ওই বইয়ের সবগুলো চ্যাপ্টার ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে, কিভাবে কোশ্চিন হবে, কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চিন পড়তে হবে, সেটা নোট কি হবে, এমসিকিউ গুলো কি হবে, অনলাইন পরীক্ষাগুলো কিভাবে দিবে ইত্যাদি সবগুলো ওই ভিডিও বইয়ের মধ্যে আহ, উল্লেখ করা আছে। সাবজেক্ট ওয়াইজ ভিডিও বুক, কোন কোন সাবজেক্টের ভিডিও বুক রয়েছে: পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, এসএসসি, এসএসসির পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বায়োলজি, মানে জীববিজ্ঞান বা বায়োলজি, তারপরে হচ্ছে আপনার ম্যাথ, তারপরে ইংলিশ, কেমিস্ট্রি, এই কয়টা পেপারের ভিডিও বুক রয়েছে। যে কেউ এই ভিডিও বুকগুলো পারচেস করতে পারে। আমাদের যে রেকর্ড ক্লাসগুলো সেই ক্লাসগুলো আলাদা করে রেকর্ড করা থাকে ওখানে। আর হচ্ছে যে কোশ্চিনের প্যাটার্ন, কোশ্চিন কিরকম হয়েছে, বিগত বছরে যে কোশ্চিনগুলো হয়েছে, মানে টেস্ট পেপারও লাগবে না কিনা, ভিডিও বুক থাকলে বিগত বছর যে কোশ্চিনগুলো হয়েছে সেই কোশ্চিনগুলোর ডিটেলস ওখানে পাওয়া যাবে, উত্তর সহ। মানে প্রতিটা কোশ্চিনের সাথেই থাকবে হচ্ছে উত্তর বা নোট, প্লাস থাকবে হচ্ছে ভিডিওর প্রেজেন্টেশন, যাতে করে ওটা স্টুডেন্টরা বুঝতে পারে। এরপরে যেটি, এই জিনিসগুলো অন্যান্য যারা প্রতিষ্ঠান রয়েছে বা অন্যান্য বই রয়েছে সেই বইগুলোতেও কিছুটা কিছুটা পাওয়া যাবে। কিন্তু এইখানে যে অ্যাডিশনাল যে সাপোর্টটা পাবেন সেটি হচ্ছে যে যে টপিক্সটা যে টপিক্সটা আপনি পড়ছেন সেই টপিক্সটা আপনি কোন নিয়মে, কোন সিস্টেমে পড়লে এটি একবার পড়লে সারা জীবন মনে থাকবে, সেই যে স্পেশাল এবং সিক্রেট টিপস সেটি আমরা প্রতিটা কোশ্চেনের সাথে, উত্তরের সাথে প্রোভাইড করে থাকবো, যেটি আপনি কোথাও পাবেন না। আর হচ্ছে যে এই কারণেই শুধুমাত্র স্টুডেন্টদেরকে আমরা অ্যাডভাইস করছি যে যারা ভালো রেজাল্টের স্বপ্ন দেখছে, যারা হচ্ছে যে ভালো স্কোর করতে চায়, যারা হচ্ছে বেসিক টু প্রো অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট নিয়ে কাজ করতে চায়, এবং যাদের ভুলে যাওয়ার সমস্যা রয়েছে, যারা দীর্ঘদিন পড়া মনে রাখতে পারে না, যাদের পড়তে পছন্দ হয় না বা পড়তে ভালো লাগে না ভুলে যাওয়ার কারণে, যারা একবার পড়ে বারবার ভুলে যাচ্ছেন এবং এতে করে বারবার রিভিশনের সময় চলে যাচ্ছে এবং আলটিমেটলি কোনো কিছু আগাচ্ছে না, এই ধরনের স্টুডেন্টগুলোকে বা যারা আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে যাদেরকে বলা হয় যে দুর্বল স্টুডেন্ট, তাদের তাদের অভিভাবককে রিকোয়েস্ট করবো যে তারা আপনারা আপনারা আমাদের কোর্সের সাথে সংশ্লিষ্ট করে দেন। বেসিক্যালি হচ্ছে দের ইজ নো মেমোরি ইজ ব্যাড মেমোরি। আপনি যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তাহলেও এটি প্রমাণিত যে সৃষ্টিকর্তা কোনো মানুষের সাথে কি হচ্ছে যে কোনো স্বার্থপর আচরণ বা দুই নম্বরী আচরণ বা কাউকে কম দিয়েছে কাউকে বেশি দিয়েছে এমন কোনো কাজ করে নাই। মেমোরির ক্ষেত্রে সবাইকে সমান মেধা, সমপরিমাণ মেধা দিয়ে পাঠানো হয়েছে। কিছু কিছু এক্সেপশনাল রয়েছে, একটা দুইটা, সেটি হচ্ছে অ্যানাদার ইস্যু। যেমন সব মানুষকে তো নবী রাসূল বানানো হয়নি, কিছু কিছু মানুষকে বানানো হয়েছে, তাই না? তো ঠিক ওই রকম আর কি। তো মোস্টলি 99% কেসে সবার মেধা হচ্ছে সমান এবং সবাই হচ্ছে জিনিয়াস। কিন্তু এই বিষয়টা হচ্ছে মানুষ জানে না বা মানুষ বুঝতে পারে না। তো সেই ক্ষেত্রে কি করা উচিত? সেই ক্ষেত্রে হচ্ছে যে কোথায় সমস্যাটা, কোথায় আমরা যে প্রসেসে শিখি, আমরা যে প্রসেসে শিখে এসেছি অতীতে এবং এখনো শিখি বাংলাদেশে, সেটি হচ্ছে রং প্রসিডিউর। সেই জায়গাটায় আমাদের কারেকশন করতে হবে, অর্থাৎ ইনপুট মেথডটা চেঞ্জ করতে হবে। যদি আমরা এই ইনপুট মেথডটাকে চেঞ্জ করতে পারি, কোনো একটা জিনিস শিখবো আমি, শেখার জন্য আমাকে প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটি হচ্ছে আমি শিখবো কেন এটা, এই কোশ্চেনের উত্তর খোঁজা উচিত। আমি কেন শিখবো? কারণ হচ্ছে যে আমার পরীক্ষায় পাশ করতে হবে, এটি হলো একটা কারণ। নাম্বার টু কারণ হচ্ছে আমাকে জানতে হবে। তো আমরা
2 নম্বরে রাখি জানার কারণটাকে। আমাদেরকে এখন থেকে যেটা করতে হবে, 1 নম্বরে রাখতে হবে যে আমাকে জানতে হবে। কেন জানতে হবে, এই কোশ্চেনটার উত্তর যদি খুঁজি তাহলে উত্তর আসবে যে আমাকে আমার ড্রিম স্যাটিসফাই করার জন্য জানতে হবে। আমার যে প্ল্যানিং আছে, আমার যে স্বপ্ন আছে, আমি যে জায়গাটা যেতে চাই, নিজেকে দেখতে চাই, সেই জায়গাটায় যাওয়ার জন্য আমার হচ্ছে এইটা করতে হবে। তাহলে এই যে ইনপুট প্রসিডিউরের চেঞ্জ, এটা কিভাবে আনবেন, এটির পরে একটা বিস্তর ট্রেনিং রয়েছে, এটির পরে আমাদের মেমোরি বুক রয়েছে। তো আমরা ওই দিকে যাব না এখন, যারা করতে চান তারা আলাদা করে মেসেজ করে নিয়ে এগুলো করে ফেলতে পারেন বাসায় বসে, এটা সম্পূর্ণটা অনলাইন। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যে টপিক্সটা পড়বো, সেই টপিক্সটাই সেই টপিক্সটাই কিভাবে মনে রাখবো সেটি হচ্ছে আমাদের বিষয়, যেটি আপনাকে কেউ শেখাবে না। সবাই যদি আপনাকে বলে যে মন দিয়ে পড়ো, মন কিটা কিভাবে দিবেন সেটা কেউ বলবে না। সবাই বলে যে ভালো রেজাল্ট করতে, ভালো রেজাল্ট করার জন্য আপনার কি কি করা উচিত সেটা আপনাকে বলবে না, ইত্যাদি। তো মূল যে সমস্যাটা, কেউ যদি প্ল্যানিং করে যে সে তার হচ্ছে যে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে প্ল্যানিং করলে ভালো রেজাল্ট করার জন্য কি কি জিনিস লাগবে, তার মধ্যে যত জিনিসই লাগুক না কেন, একটা জিনিস তো লাগবে, সেটি হচ্ছে কি, আমার পরীক্ষার জন্য যা দরকার সেটি আমাকে মনে রাখতে হবে আজীবন। এইটা তো লাগবে। এখন এইটা যখন লাগবে তখন আপনার প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আপনি যখন পড়ছেন তখন ভুলে যাচ্ছেন। এই পড়ছেন ভুলে যাচ্ছেন, এর পিছনে কোনো সাইন্টিফিক লজিক বা কোনো সাইন্টিফিক প্রসিডিউর আছে কিনা, যেটা হচ্ছে আমি একবার পড়লে মনে থাকবে। আপনি কোরআন শরীফের আয়াত থেকে শুরু করে নিয়ে যে কোনো কিছু যদি আপনি একবার পড়ে মনে রাখতে চান, তাহলে আমাদের কোর্সের সাথে সংশ্লিষ্ট থাকুন। আমরা আপনাকে যে প্রসিডিউর, যে গাইডলাইন্স প্রোভাইড করবো প্রতিটা কোশ্চেনের সাথে, সেটি ফলো করলেই হবে। অথবা কেউ যদি দ্রুত শিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে মেমোরি বুক রয়েছে, মেমোরি বুকটা পারচেস করে নিতে পারেন, অথবা ট্রেনিং এ পার্টিসিপেট করতে পারেন। মেমোরি ট্রেনিং, মেমোরি ডেভেলপমেন্ট ট্রেনিং, মানে নিজের পরিবর্তন দেখে নিজে অবাক হয়ে যাবেন যে আপনি কত মনে রাখতে পারেন, এবং যা মনে রাখতে চাইবেন তাই মনে থাকবে। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি হচ্ছে আজকের এখনকার আলোচনায়। তো এসএসসি 2026 সংক্ষিপ্ত সিলেবাস বলা হচ্ছে, কিন্তু বেসিক্যালি সংক্ষিপ্ত ওইরকম অর্থে সংক্ষিপ্ত বলে কিছু নেই এখানে। এখানে পুরোটাই আমাদেরকে পড়তে হবে, কিছু কিছু জায়গায় কিছু চেঞ্জ আসছে। ওকে, অদূর ভবিষ্যতে যদি কোনো চেঞ্জ আসে সেক্ষেত্রে আমরা তখন পরবর্তীতে আলোচনা করব। বাট আমাদেরকে রসায়নের ক্ষেত্রে আমরা এই কটা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, দেখা যাচ্ছে স্ক্রিনে, আমাদের এইগুলো সবই পড়তে হবে। তো এই এই কয়টা চ্যাপ্টার নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, এবং এরপরে যে প্রয়োজনীয় নোটপত্র বা অন্য যে 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 কোনো কিছু রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে শেয়ার করব। পরীক্ষা হবে কোন কোন বিষয়গুলোতে, এটি একটি কোশ্চিন ছিল। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্ট মানে সায়েন্সের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান। এখান থেকে যে কোনো চারটা থেকে যে কোনো একটা তিনটা নিতে হবে। আর একটা ফোর্থ সাবজেক্ট থাকবে। যদি কেউ ম্যাথকে হচ্ছে যে মেন করে, যেমন পদার্থ রসায়ন ম্যাথ নাই, পদার্থ রসায়ন এবং গণিত, তাহলে সেক্ষেত্রে বায়োলজি ফোর্থ সাবজেক্ট। কেউ যদি পদার্থ রসায়ন এবং বায়োলজি নেয়, তাহলে হচ্ছে গণিত ফোর্থ সাবজেক্ট। এখন কোশ্চিন হচ্ছে, এখানে একটা বিষয় ডিসাইড করে নিতে হবে এখনই। সেটি হলো যে আপনার পরবর্তী গন্তব্যস্থল কোথায়। যদি এরকম হয় যে আপনি আদার দ্যান মেডিকেল ট্রাই করবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গণিতটাকে মেন রাখবেন, মানে পদার্থ রসায়ন গণিত নেবেন, বায়োলজি ফোর্থ সাবজেক্ট করবেন যদি মেডিকেল বাদ দিয়ে অন্য কোথাও যেতে চান। আর যদি টার্গেট থাকে মেডিকেল, তাহলে সেক্ষেত্রে গণিতটাকে ফোর্থ সাবজেক্ট করবেন, বায়োলজিটাকে মেন করবেন। অথবা এটাও করা যেতে পারে, যে কোনো একটাও করা যেতে পারে, মানে আইদার বায়োলজি অথবা ম্যাথ, কারণ সবগুলো সাবজেক্টের উপরই সমান ইফেক্ট দিতে হবে, কোনোটাকে কম দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনি ফোর্থ সাবজেক্টই রাখলেই কি আর মেন সাবজেক্ট রাখলেই কি, কোনো সমস্যা নেই। প্রতিটার উপরেই হচ্ছে যে ইকুয়াল ইফোর্ট দিতে হবে। এখন আসলে হচ্ছে আম, যে কথাটা সেটি হচ্ছে যে, যেহেতু আমরা এখানে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে এখানে ভর্তি হয়েছেন, কেন, কারণ হচ্ছে যে আপনারা যা পড়বেন তাই মনে রাখতে পারবেন, এই গ্যারান্টি আমরা আপনাদেরকে প্রোভাইড করছি, যদি আপনারা হচ্ছে আমাদের কথাগুলো শোনেন ঠিক মতো, পরিপালন করেন। কথা শোনা এবং পরিপালন করা দুটো ভিন্ন জিনিস, মনে রাখতে হবে। কথা শোনার মধ্যে কোনো কোনো লাভ নেই যদি না সেটি পরিপালিত হয়, অর্থাৎ বাস্তবায়ন যদি না করেন, তাহলে সে শুধুমাত্র কথা শুনে কোনো লাভ হবে না। কারণ কথার কোনো শক্তি নাই। সব শক্তি হচ্ছে কথার কোনো পাওয়ার নেই। পাওয়ার হচ্ছে কোথায়? পাওয়ার হচ্ছে পরিপালনে, বাস্তবায়নে, যেটি যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন তখনই আসলে আসল মানে শক্তিটা আসবে। সো যেটি বলা হবে ভিডিওতে, যে গাইডলাইন বা যে নির্দেশনা দেওয়া হবে, সেটি অক্ষরে অক্ষরে পরিপালন করতে হবে। আচ্ছা, আমরা এখন যে বিষয়টা, চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রটাতে আমরা বেসিক্যালি আজকে দুটো জিনিস পড়বো। একটা হচ্ছে মেল্টিং, মানে গলন। গলন জিনিসটা কি, আর একটা হচ্ছে বয়লিং বা ভাপারাইজেশন জিনিসটা কি, বা উত্তপ্ত করা জিনিসটা কি, বা ফুটানো জিনিসটা বেসিক্যালি কি। আমরা চিত্র সাহায্যে দেখবো। কেন? কারণ হচ্ছে যে আমাদের ব্রেইন সবসময় চিত্র দিয়ে সবকিছু মনে রাখে।
যেমন ধরেন আমরা যদি বলি যে সিএ আর কার, কার মানে কি, কার মানে একটা গাড়ি, এইটা বলার সাথে সাথে ব্রেনের মধ্যে একটা কারের চিত্র চলে আসবে। এখনই আপনি নিজে যদি বলে থাকেন, এটা বললে সাথে সাথেই ব্রেনের মধ্যে কারের চিত্র আসবে, দ্যাটস ওয়াই আমরা বলবো এটা কার। ঠিক অনুরূপভাবে এই গলন যে জিনিসটা, গলন জিনিসটার চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। এটি হচ্ছে গলন, এটা মোমবাতির গলন দেখানো হয়েছে। এই গলনের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে আগুন জ্বলতেছে, কিছু কিছু মোম গলে গলে পড়তেছে, এবং হচ্ছে এখানে ধোঁয়ারও কিছুটা সৃষ্টি হয়, এবং খুব বেশি না, অল্প হালকা পরিমাণ, যেটা আমরা বুঝতে পারি যে ধোঁয়াটা উঠতেছে, এবং এখানে তাপ উৎপন্ন হয়। তার মানে একটা মোমবাতি যখন গলতে থাকে তখন এখানে কতগুলো ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোকে আমরা একটু মনে রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে এগুলো কিসের বৈশিষ্ট্য? এগুলো গলনের বৈশিষ্ট্য, গলনের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? মেল্টিং এর বৈশিষ্ট্য। মেল্টিং মানে কি? মেল্টিং মানে হচ্ছে গলন বা গলে যাওয়া। তাহলে এইখানে এইখানে একটা জিনিস আমাদেরকে, এই ছবিটা আমরা প্রথমে ভালো করে বুঝে নিই, কারণ এই ছবিটাই হচ্ছে আমাদের মেমোরি টিপস, মনে রাখার তথ্য। তো এই ছবিটার এই ছবিটার হচ্ছে প্রথমে আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে মেল্টিং, MELTING। এটা হচ্ছে মেল্টিং, বাংলায় হচ্ছে গলন, তাই না? এটি হচ্ছে গলন। তো মেল্টিং বা গলন, এই মেল্টিং বা গলন জিনিসটা হচ্ছে কিরকম? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম গলে গলে পড়তেছে এরকম। তো এখানে প্রথম যে জিনিসটা আমাদেরকে এই ছবির সাথে মনে রাখতে হবে, মোম যখন জ্বলতে থাকে তখন পদার্থের তিনটে অবস্থারই পরিবর্তন দেখা যায়। আমরা পদার্থের কয়টা অবস্থা জানি? চারটা অবস্থা জানি। LPG, S। এল দিয়ে কি? এটা আগের আগের ক্লাসে শিখেছিলাম, যদি না দেখে থাকেন তাহলে আগের ক্লাসটা দেখে আসবেন, ক্লাস নাম্বার 1-এ। এটা আমরা ক্লাস নাম্বার 2 করছি। এল দিয়ে হচ্ছে লিকুইড, পি দিয়ে কি? পি দিয়ে পি দিয়ে হচ্ছে প্লাজমা, তাই না? প্লাজমা। আর জি দিয়ে গ্যাস, জি দিয়ে হচ্ছে গ্যাস। আর এস দিয়ে হচ্ছে সলিড। তাহলে এখানে আমরা পেলাম কি? এটাকে প্লাজমা বলছি। প্লাজমা, আমি চিত্র দেখাছিলাম যে প্লাজমা কোনটা, আহ, তারপরে হচ্ছে গ্যাস কোনটা, সলিড কোনটা। আগের ক্লাসটা যদি কেউ দেখে না থাকেন তাহলে আগের ক্লাসটা দেখে আসতে হবে। এখানে হচ্ছে লিকুইড, LIQUID, লিকুইড, তাই না? আমরা যদি বাংলায় বলি তাহলে এটা হচ্ছে আমার তরল, তরল। তারপরে হচ্ছে প্লাজমা, এটাকে প্লাজমায় বলে, প্লাজমা বা অর্ধগলিত বলা যেতে পারে প্লাজমা, হ্যাঁ। এটা হচ্ছে গ্যাস, তাহলে এটা হচ্ছে গ্যাস। আর এটা হচ্ছে কঠিন, কঠিন। তাহলে আমরা এখানে শিখলাম হচ্ছে যে এলপিজি, এই পদার্থের যে চারটা অবস্থা, এই মোমবাতি গলনের ক্ষেত্রে তিনটা অবস্থার পরিবর্তন হয়। সেই তিনটা অবস্থা কোনটা কোনটা? একটা হচ্ছে কঠিন, এটা একটা অবস্থা পরিবর্তন হয়। আর একটা কোনটা? তরল, তাই না? কঠিন, তরল। আর একটা কোনটা? গ্যাস। এই তিনটে অবস্থার পরিবর্তন হয়। মোম গলতে শুরু করলে এর মধ্যে সুতাটি তা শোষণ করে নেয়, এর মধ্যের সুতাটি তা শোষণ করে নেয়, মানে যখন গলতে শুরু করে তখন এই যে সুতা, এই সুতাটা কিছু পরিমাণ শোষণ করে। সুতার অগ্রভাগের মোম গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়, উপরের দিকে যে মোমটা থাকে সেটা গ্যাসিয়াস অবস্থায় পরিণত হয়। মোম এক প্রকার জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কি? জৈব যৌগ, এখানে প্রাথমিকভাবে এটা মনে রাখেন, যেটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত পড়ব। কার্বন আর হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন প্লাস কিছু অন্য অন্য এলিমেন্ট রয়েছে। প্রথম প্রাথমিক স্টেজে আমরা মনে রাখি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত অন্যান্য কিছু যৌগ, যেগুলো এলিমেন্টের রয়েছে, যার মাধ্যমে যেগুলো গঠিত হয় সেগুলোকে আমরা জৈব যৌগ বলি। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতকও বলা যেতে পারে অন্যভাবে। তো বেসিক্যালি হচ্ছে আরো সহজভাবে বললে জীব জগৎ থেকে যেগুলো পাওয়া যায় ও জৈব, বা ল্যাবরেটরিতে যে ধরনের জৈব তৈরি করা হয় সেগুলো। মোট কথা হচ্ছে কার্বন হাইড্রোজেন থাকে এবং সাথে অন্য কোনো এলিমেন্ট থাকে জৈব যৌগের ক্ষেত্রে, আপাতত এটুকু মনে রাখলে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে মোমের যে চিত্রটা দেখছি, মোমের চিত্রতে আমরা আমরা যদিও জানি যে চারটা এলপিজি আছে, LPGS আছে, কিন্তু এই LPGS এর পিটা বাদ যাবে, তাহলে LGS বা GSL। হ্যাঁ, তো এই কঠিন তরল গ্যাস হচ্ছে মোমবাতির ক্ষেত্রে। তাহলে আমরা যদি ওটাকে এলপিজি পড়েছিলাম, এই এলপিজিএস পড়েছিলাম, তো এলপিজিএস এর ওটা দিয়ে আমরা এটাকে মনে রাখতে পারি, মানে একবার পরে মনে রাখার শর্তে, সেটি হচ্ছে আমরা এটাকে কেটে দিলাম। অর্থাৎ আহ, ইর ক্ষেত্রে আমাদের হচ্ছে আহ, এই মোমবাতির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। তাহলে কি থাকলো? এলজিএস থাকলো। তাহলে এই মোমবাতির ক্ষেত্রে কি কি হয়? এলজিএস হয়, এটা মনে রাখলে হবে।
এখন এলজিএস হয় মানে কি, লিকুইড অবস্থার পরিবর্তন হয়, গ্যাস অবস্থার পরিবর্তন হয়, সলিড অবস্থার পরিবর্তন হয়। তারপরে এই যে সুতাটা দেখতেছেন, এই সুতাটা কিছু পরিমাণ মোম শোষণ করে নেয়। সুতার উপরে কি থাকে, এই মোমটা গ্যাসিয়াস অবস্থা প্রাপ্ত হয়, এখানে গ্যাসের তৈরি হয়। এটা বোঝা গেল। তাপ, এই এই যে এই গলনটা, গলনটা, এই পরিবেশ, এটাকে যদি আমরা পুরো পরিবেশ ধরি, অর্থাৎ যে মোমবাতিটা যেখানে রাখা হয়েছে সেটি একটা এনভায়রনমেন্ট বা সেটি একটা পরিবেশ। এই পরিবেশে তাপ কিরকম আছে তার উপরে কিন্তু এই গলনটা নির্ভর করে। এখন যদি এখানে প্রচুর ঠান্ডা থাকে তাহলে গলবে কম। তার মানে মোমবাতির গলনের সাথে তাপের একটা সম্পর্ক রয়েছে, এনভায়রনমেন্টের তাপের সম্পর্ক রয়েছে। এই যে চিত্রটা বললাম, যে কটা ঘটনা বললাম, এই সবগুলো ঘটনাকে আমরা একটা একটা করে মনে রাখতে পারি। কিভাবে? একবার পড়েই। এর কি করতে হবে আমাদেরকে? জাস্ট আমরা সবগুলো ডিলিট করে দিচ্ছি, আমি প্রথম থেকে বলছি, খুব ভালো করে শুনতে হবে। সেটি হলো, এই যে মোমবাতির চিত্রটা, এই মোমবাতির চিত্রটাকে আমরা চোখ বন্ধ করে জাস্ট একবার দেখার চেষ্টা করবো, যে আমরা চোখ বন্ধ করে এইটাকে দেখতে পারি কিনা, এই মোমবাতির চিত্রটাকে আমরা দেখতে পারি কিনা। সবাই যদি আমরা চোখ বন্ধ করি, আমরা মোমবাতির চিত্রটাকে দেখতে পারি। এখন চোখ বন্ধ থাকা অবস্থায় আমাদেরকে ভাবতে হবে যে মোমবাতিটা যে জ্বলতেছে, এখানে কোন কোন অবস্থার পরিবর্তন হয়। আমি বলেছি যে এলজিএস তিনটা অবস্থার পরিবর্তন হয়। কি? লিকুইড, গ্যাস এবং সলিড। হয়ে গেল, তিনটা অবস্থা পরিবর্তন হলো। আচ্ছা, এখন হচ্ছে এই যে মোমবাতি, মোমবাতির যে এই যে ফিতাটা রয়েছে, এটি কি করে? মোম শোষণ করে, এটা বলেছি। আর উপরের দিকে কি হয়? গ্যাস হয়, এটা বলেছি। তাই তো? আর এখানে মোমবাতিটা যে জ্বলতেছে, এটা এই জ্বলনটা বেশি জ্বলবে না, কম জ্বলবে না, কি হবে, নাকি জ্বলবেই না আসলে, বা মোমবাতিটা গলবেই না, সেটা ডিপেন্ড করে কিসের উপরে? পরিবেশের তাপের উপরে, অর্থাৎ পরিবেশ কি পরিমাণ তাপ রয়েছে তার উপরে, পরিবেশের পরিবেশের তাপের উপরে। আর এই মোম, এই মোমটা আসলে কি? মোমটা আসলে জৈব যৌগ, জৈব যৌগ। এইটুকু এই চিত্রের সাথে গেঁথে দিতে হবে। আমি যেভাবে চিত্রটা দেখেছি ঠিক ঠিক চিত্রের সাথে এটাকে জাস্ট রিভিশন এভাবে দিতে হবে, মন থেকে রিভিশনটা দিতে হবে। জাস্ট বই পড়ে না, এই যে ভিডিওটা দেখে, আহ, ভিডিওটাকে থামিয়ে এখান থেকে রিভিশনটা একবার করে নিতে হবে। যখন পড়া শেষ হয়ে যাবে, ভিডিও আমার কথাগুলো শোনা শেষ হয়ে যাবে, জাস্ট চোখ বন্ধ করে পুরোটাই আবার একটু রিভিউ করতে হবে, যেখানে বেঁধে যাবে ওই জায়গাটা আবার দেখতে হবে। শেষ পড়া। এই স্লাইড কমপ্লিট। এই স্লাইডকে আর কখনো ভোলার কোনো সুযোগ নাই, যদি আমি যেভাবে বললাম ঠিক সেভাবে এটাকে করা হয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে পরের আরেকটা স্লাইডে যাব, সেই স্লাইডটাতে আমরা একটু যাই। আচ্ছা, আচ্ছা, এই পরে আমরা ডেফিনেশনটা একটু দেখার চেষ্টা করি, যে মেল্টিং জিনিসটা আসলে কি, সেটার ডেফিনেশনটা আমরা একটু দেখব, যে মেল্টিং জিনিসটা আসলে কি বোঝায়। বলছে যে মেল্টিং হলো একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থের উত্তাপের কারণে তরলে পরিণত হয়, যেমন করে মোমবাতি আমরা দেখছি কিছুক্ষণ আগে। এটি ঘটে যখন পদার্থের তাপমাত্রা তার গলনাঙ্ক মেল্টিং পয়েন্টে পৌঁছে যায়। উদাহরণস্বরূপ বরফ গলে পানি হয়। আমরা এখানে দেখেছি যে মোমবাতি গলে যাচ্ছে। তার মানে ওই টেম্পারেচারে মেল্টিং পয়েন্ট যেটা, মেল্টিং, তাহলে গলনাঙ্ক যেটা, সেটি হলো যে কোনো প্রক্রিয়া, একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কঠিন পদার্থ গলে যায়, এই গলে যাওয়াটা হচ্ছে মেল্টিং। আর যে পয়েন্টে, মানে তাপ দিলেই তো সাথে সাথে আর গলতেছে না, একটা কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে যে গলে, তো যে পয়েন্টে গলবে, যে তাপমাত্রায় যে গলে, সেটাকে আমরা বলি মেল্টিং পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার। ছবির সাথে মিলিয়ে এটুকু পড়ে নিতে হবে। ছবিটা যদি ঠিকমতো মাথার মধ্যে ঢুকে, তাহলে এই জিনিসগুলো অটোমেটিক্যালি মানে মনে থেকে যাবে। কেমন করে? যেমন আমরা যদি মেল্টিং এর ডেফিনেশন দিতে চাই, তাহলে আমরা যদি ছবিটা চিন্তা করি, ছবিটাতে আমরা দেখেছি যে বরফটা মোমবাতিটা গলে যাচ্ছে, তাই না? তাহলে যে যে পদ্ধতিতে কঠিন পদার্থ, মানে মোমবাতি একটা কঠিন পদার্থ, যে পদ্ধতিতে কঠিন পদার্থ গলে যায়, সেটাকে বলা হচ্ছে মেল্টিং বা গলন। আর যে তাপমাত্রায় গলে বা যে পয়েন্টে যে গলে, সেটাকে আমরা বলছি মেল্টিং পয়েন্ট। আচ্ছা, এটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। চলনশীল অবস্থায় পদার্থের তাপমাত্রা স্থির থাকে। এটি আমরা, এই যে ভিডিওটা আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সেই গলে যাচ্ছে বরফ, যে গলে যাচ্ছে সেটি চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বরফ কিভাবে গলে। তো বরফগুলো এই যে এইভাবে গলে পানিতে পরিণত হচ্ছে। এই এই প্রক্রিয়াটাই হচ্ছে গলন, অর্থাৎ কঠিন পদার্থ গলে পানিতে পরিণত হচ্ছে, এটি হচ্ছে আমাদের গলন প্রক্রিয়া। তাহলে এটি, এই ভিডিওগুলো এই অটোমেটিক্যালি আমাদের মনে থেকে যাবে। আর এর সাথে আমাদের এটাও মনে থাকবে যে এটা বরফ একটা কঠিন পদার্থ গলে পানি হয়ে যাচ্ছে বা তরলে পরিণত হচ্ছে, এটার নামই গলন। আর যে তাপমাত্রায় গলবে সেটাকে আমরা বলি
মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক ভ্যালু বলি, বা গলনাঙ্ক পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বলে, গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বলি। তাহলে বিগলন বা গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট মানে এই যে আমরা যদি আগের স্লাইডটা আসি, এই যে মেল্টিং পয়েন্ট, তাহলে মেল্টিং হলো এক জিনিস আর মেল্টিং পয়েন্ট হলো এক জিনিস। মেল্টিং মানে কঠিন বরফের গলে যাওয়া, এই যে ভিডিওতে যেটা দেখলাম। আর মেল্টিং পয়েন্ট মানে যে তাপমাত্রায় গলে, মানে বরফ পানিতে আছে, পানির উপরে ভাসতেছে, এটা তো শুরুর সাথে সাথেই বরফ পানিতে আছে, এটা গলা শুরু করে না। যখন তাপমাত্রা বাড়তে থাকে, বাড়তে 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 একটা তাপমাত্রায় যায় গলা শুরু করে, যে তাপমাত্রায় যায় গলা শুরু করে সেটি হচ্ছে মেল্টিং পয়েন্ট। আর এই যে গলে যাচ্ছে এই ঘটনাটা হচ্ছে গলন। আশা করছি এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি যারা যারা এখনো ক্লিয়ার হয়নি তারা আমাদের সাথে নক করবেন, যাতে করে আমরা এই প্রবলেমটা আরো অন্যান্য উদাহরণের সাহায্যে সলভ করতে পারি, কারণ এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনাদের মনে থেকে যাওয়ার কথা যে এটা আসলে এই জিনিস। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে বরফ গলে চলে যাচ্ছে, যে স্বাভাবিক চাপে, স্বাভাবিক চাপ কত? 1 ATP, এটিএম। এটিএম মানে কি? অ্যাটমসফেয়ার, এটা মনে রাখতে হবে। 1 ATM, 1 ATM মানে কি? অ্যাটমসফেয়ার। এটিএমটা হচ্ছে অ্যাটমসফেয়ার। অ্যাটমসফেয়ার বানানটা আমরা কিভাবে লিখি? এই অ্যাটমসফেয়ারের বানানের প্রথম তিনটা সব লেটার নাম হচ্ছে এটি, অ্যাটমসফেয়ার, ATMOSPHERE। যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় সে তাপমাত্রাকে সে পদার্থের গলনাঙ্ক বলে। অর্থাৎ যে পয়েন্টে, যেমন 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে, তাহলে ওই 100 ডিগ্রি হচ্ছে তার গলনাঙ্ক। হ্যাঁ, তাহলে পদার্থের গলন, এই একটা এখানে একটা ঘটনা আমরা মনে রাখবো, যে পদার্থ, কোনো একটা কঠিন পদার্থ গলে পানি হয়ে যাচ্ছে, আবার কোনো একটা পদার্থ, তরল পদার্থ আছে, বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এই সময় ওই পদার্থের তাপমাত্রা কিন্তু বাড়ে না, যতই হিট দেওয়া হোক না কেন তাপমাত্রা বাড়বে না। এটা একটা থাম রুল, গলনাঙ্ক এবং মেল্টিং পয়েন্টের একটা বড় রুল এটা। এই রুলটা আমরা মনে রাখবো। কি রুল এটা? আমি বললাম যে যখন কোনো পদার্থ কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হয়, অথবা কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, এই সময় আমি বাইরে থেকে যতই তাপ দিই না কেন, ওই পদার্থের, মানে যে পদার্থটা গলে, কঠিন থেকে গলে তরল হচ্ছে অথবা তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, ওই পদার্থের তাপমাত্রা বাড়বে না। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা যদি দেখি যে বাষ্পীভবন, বাষ্পী পরিণত হওয়ার বিষয়টা কেমন। এই যে বাষ্পে পরিণত হওয়ার বিষয়টা হচ্ছে এরকম। বয়লিং হলো একটি প্রক্রিয়া যেখানে কোনো তরল পদার্থ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে। এটি তখন ঘটে যখন তরলের তাপমাত্রা তার বয়লিং পয়েন্ট এ পৌঁছে যায়। উদাহরণস্বরূপ পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে বাষ্পে পরিণত হয়। আমরা যখন পানি গরম করি বা ডিম সিদ্ধ করি, তখন সেই সময় দেখা যায় যে পানির উপর দিয়ে ধোঁয়া ওঠে বা পানি ফুটে থাকে, ওইটাই হচ্ছে ওই তাপমাত্রায়, পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে যায়। এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হচ্ছে, এই তাপমাত্রাটাকে আমরা বলছি বয়লিং পয়েন্ট। এর আগের কি আমরা পড়েছিলাম কি? মেল্টিং পয়েন্ট। ওটা ঠিক উল্টা, বয়লিং পয়েন্ট মানে গলে যাওয়া। ওখানে ছিল যে গলে যাওয়া, আর এখানে হচ্ছে বাষ্পে পরিণত হওয়া। তাহলে এটি মেল্টিং পয়েন্ট, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে গলন বা মেল্টিং, বয়লিং বা স্ফুটন। বয়লিং বা স্ফুটন। তাহলে দুইটা ভিন্ন জিনিস, একটা হচ্ছে বয়লিং এক জিনিস, আর একটা হচ্ছে বয়লিং পয়েন্ট এক জিনিস। অনুরূপভাবে মেল্টিং এক জিনিস, মেল্টিং পয়েন্ট এক জিনিস। পদ্ধতিটির নাম হচ্ছে মেল্টিং, আর এখানে পদ্ধতিটির নাম হচ্ছে বয়লিং। আর পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় ওই তাপমাত্রাটা। এই যে আমরা দেখতেছি বাষ্পে পরিণত হচ্ছে, ঠিক এরকম, যে তাপমাত্রায় এটা শুরু হয়েছে সে তাপমাত্রাটা। তাহলে আমরা আজকে আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস শিখেছি। সেটি কি? সেটি শিখলাম হচ্ছে, যেমন পানির তাপমাত্রা কত, বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, এটাকে আমরা বলি মেল্টিং। এবং তরল পদার্থ গলে বাষ্পে পরিণত হয়, এটাকে আমরা বলি বয়লিং। তো তরল এবং এই যে পদ্ধতিটার নাম হচ্ছে মেল্টিং, আর হচ্ছে অপরদিকে হচ্ছে বয়লিং। আর যে তাপমাত্রায় ঘটে গলন ঘটে, মানে গলে তরলে পরিণত হয়, সেটাকে বলি মেল্টিং পয়েন্ট। আর যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেটাকে বলি আমরা বয়লিং পয়েন্ট। তাহলে আমরা মেল্টিং শিখলাম, বয়লিং শিখলাম, আর আমাদের পরীক্ষার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য শিখলাম। এই তথ্যগুলো আমরা মনে রাখার জন্য আমাদের কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে? এই ছবির সাথে আমাদের ঘটনাগুলো মনে রাখতে হবে। এই মোমবাতির সাথে আমরা সবগুলো ঘটনা সংশ্লিষ্ট, আর হচ্ছে আমাদের এই যে এটার সাথে, এখানে তেমন কিছু নেই, বেসিক্যালি এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা মোমবাতির সময় কি কি পরিবর্তন হচ্ছে, তিনটা অবস্থার পরিবর্তন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। আর হচ্ছে যে যখন গলে মোমবাতিটা, তখন কি হয়, এখানে কে কে তাপ শোষণ করে, তাপের কি প্রভাব রয়েছে কিনা, গ্যাসের কোনো উৎপন্ন হয় কিনা, কি কি জিনিস উৎপন্ন হয়, যেমন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কিছু পরিমাণ কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় এখানে।
কার্বন ডাইঅক্সাইড কেন তৈরি হবে? কারণ এটা তো জৈব যৌগ, জৈব যৌগ মানে কি, কার্বন হাইড্রোজেন আছে, সেই জন্য কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি জানি আমরা, যারা আমরা জানি না তারা মুখস্থ করে নেব। কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? এই যে এটা, CO2। আর কার্বন মনোক্সাইড কোনটা? CO। আর পানি কোনটা? এইটা। তবে এইটা আর এইটা খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়, এটাও কিছু পরিমাণ উৎপন্ন হয়, এই কার্বন মনোক্সাইড, এই মোমবাতি জ্বালালে। এই কার্বন মনোক্সাইড হচ্ছে বিষাক্ত, এটি মানুষের মৃত্যু ডেকে আনে, এই কার্বন মনোক্সাইড। সুতরাং মোমবাতি জ্বালানোর সময় অন্ধকার ঘরে মোমবাতি জ্বালানো যাবে না। অনুরূপভাবে আহ, এই এই টাইপের যেমন কয়েল সহ অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু দরজা বন্ধ অবস্থায় জ্বালানো যাবে না। কারণ এখানে কি উৎপন্ন হবে? কার্বন মনোক্সাইড বা বিষ উৎপন্ন হবে। এটা যদি মানুষের নিঃশ্বাসের সাথে যায় তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য আমরা অন্ধকার ঘরে এই সমস্ত জিনিসগুলো জ্বালানো থেকে বিরত রাখবো। আচ্ছা, তাহলে এই হলো আজকের যে আলোচনা এই চ্যাপ্টারের। এবং আমরা এখন পর্যন্ত আস্তে আস্তে আমরা কোশ্চেনের দিকে যাওয়া শুরু করেছি, কোশ্চেনের ভিতরে প্রবেশ করছি বেসিক লেকচার থেকে। আর এই চ্যাপ্টারের যে নোটগুলো রয়েছে আমরা নোটগুলো পেজে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যারা এখনো রেজিস্ট্রেশন করেনি রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ হচ্ছে ফ্রি পেজে যে আমরা কন্টেন্টগুলো আপলোড করছি এটা কিন্তু কিছুদিন পরে স্টপ হয়ে যাবে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েই ঢুকতে হবে। সো এখন থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার ব্যবস্থা করবেন। এবং এই লেকচারটা যারা কমপ্লিট করবেন আমাকে SMS দিয়ে জানাবেন, অথবা ইনবক্স করে জানাবেন, অথবা ভিডিও নিচে কমেন্ট করবেন যে কমপ্লিট হয়েছে।